নমস্কার সবাইকে। গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য দারুণ একটা সুখবর, চালু হতে যাচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস। এই পেনশন স্কিম কবে চালু হবে, কাদের জন্য চালু হবে, কত টাকা মানুষ পেতে পারে, আগে যারা রিটায়ার্ড হয়ে গেছেন তারা কি এই স্কিমের আওতায় পড়বেন কি পড়বেন না, সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তাহলে চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। তাহলে ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি যে অটল বিহারী বাজপেয়ীর আমলে 1 জানুয়ারি 2004 থেকে চালু হয়েছিল ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস। আগে যেটা ওপিএস ছিল অর্থাৎ ওল্ড পেনশন স্কিম, সেটাকে বন্ধ করে এনপিএস চালু করার একটা বড় কারণ ছিল যে গভর্নমেন্টকে এই পেনশন দেওয়ার জন্য প্রচুর টাকা কিন্তু ব্যয় করতে হতো এবং ব্যয় করার জন্য গভর্নমেন্টের বাজেটে একটা বিরাট বড় ঘাটতি ঘটতো। এর জন্য গভর্নমেন্ট যে নিয়মটা চালু করেছিল এনপিএস এর, সেখানে এমপ্লয়ারকে একটা কন্ট্রিবিউশন করতে হতো, তার সাথে এমপ্লয়ি যে আছে তাকেও একটা কন্ট্রিবিউশন করতে হতো। অর্থাৎ এমপ্লয়ি একদিক দিয়ে কন্ট্রিবিউশন করবে আর এমপ্লয়ার একদিক দিয়ে কন্ট্রিবিউশন করবে, করে যে টাকাটা জমবে সেই টাকাটা তার রিটায়ারমেন্টের পর তাকে পেনশন হিসাবে দেওয়া হবে। এখন এই এনপিএস এর বেশ কিছু সমস্যা ছিল, তার মধ্যে একটা যেই সমস্যা, এই এনপিএস কিন্তু ফিক্স কোনো পেনশন দেওয়ার কথা বলতো না, যার জন্য বহু মানুষের দেখা যেত এর উপর একটা ক্ষোভ ছিল, যেহেতু তারা ফিক্সড কোনো পেনশন পাচ্ছে না, কত টাকা পাবে কি পাবে সেটারও কোনো ঠিক নেই, কেননা এটা পুরোপুরি রকম ভাবে মার্কেট লিঙ্ক ছিল। এখন মার্কেট লিঙ্ক ছিল বলতে এখনো পর্যন্ত মার্কেট লিঙ্ক আছে বলা যায়। এর জন্য বহু লোকের একটা ক্ষোভ ছিল এবং বহু মানুষ আছে যারা এর বিরুদ্ধে আন্দোলনও করেছে, যার জন্য গভর্নমেন্ট এখন ইউপিএস নিয়ে এসছে অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম। এখন ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম যেটা, সেটা কিন্তু অনেকটা ওল্ড পেনশন স্কিমের আদলেই তৈরি করা হয়েছে। এখন এই ইউপিএস চালু হবে কিন্তু 1 এপ্রিল 2025 থেকে। তা আমরা চলে যাই এই ইউপিএস পেনশন স্কিম কি এবং এখান থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি। ইউপিএস পেনশন স্কিমের মেন 3টে বেনিফিট কিন্তু আছে। 1 নম্বর হলো অ্যাসিওর পেনশন, 2 নম্বর হলো অ্যাসিওর মিনিমাম পেনশন, আর 3 নম্বর হলো অ্যাসিওর ফ্যামিলি পেনশন। তা প্রথমে 1 নম্বর পয়েন্টে চলে আসি যে অ্যাসিওর পেনশন। এখানে গভর্নমেন্ট বলছে যে কোনো ব্যক্তি যখন রিটায়ার হবেন, রিটায়ারমেন্টের 12 মাস আগে থেকে সে যে অ্যাভারেজ স্যালারিটা পাবে সেই স্যালারির 50% উনি কিন্তু পেনশন হিসাবে পাবেন। উদাহরণ হিসাবে ধরা যাক, উনি যদি দেখা যায় 2026 সালে রিটায়ারমেন্ট নিচ্ছেন এবং 2026 সালে রিটায়ারমেন্ট যখনই উনি নিচ্ছেন তার 12 মাসে উনি যে অ্যাভারেজ স্যালারি পেয়েছেন, কোনো সময় দেখা যেতে পারে ইনক্রিমেন্ট হয়েছে, এর জন্য দেখা যাবে যে 12 মাসের যে টোটাল যে স্যালারি পেয়েছে সেটাকে 12 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব অ্যাভারেজ স্যালারি। উনি যে অ্যাভারেজ স্যালারিটা পাবেন তার 50% উনি পেনশন হিসাবে পাবেন। উদাহরণ হিসাবে বলা যায় যে কোনো ব্যক্তি যদি 80,000 টাকা অ্যাভারেজ স্যালারি পায় যে বছর উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন সেই বছর, তাহলে কিন্তু ওনার যে পেনশন হবে সেটা হবে 40,000 টাকা। কিন্তু এই ক্ষেত্রে একটাই কন্ডিশন থাকবে, সেই ব্যক্তিকে মিনিমাম 25 বছর তার সার্ভিস পিরিয়ডে থাকতে হবে, অর্থাৎ 25 বছর গভর্নমেন্টের জন্য ওনাকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু উনি 50% পেনশন পেতে পারবেন। এবার ধরে নিলাম কোনো ব্যক্তি 25 বছর সার্ভিস করেননি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 25 বছর থেকে যতটা কম উনি সার্ভিস করবেন সেই অনুপাতে ওনার পেনশন কিন্তু কমতে থাকবে। 2 নম্বর হলো অ্যাসিওর মিনিমাম পেনশন। এই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে কোনো ব্যক্তিকে মিনিমাম 10 বছর চাকরি করতেই হবে। যদি তিনি মিনিমাম 10 বছর চাকরি করেন তাহলে তার মিনিমাম যে পেনশন হবে সেটা 10,000 টাকা। উদাহরণ হিসাবে বলি যে কোনো ব্যক্তি দেখা গেল যখন রিটায়ারমেন্ট নিয়েছেন, দেখা যাবে যে গভর্নমেন্টের কোনো গ্রুপ ডি পোস্টে কোনো ব্যক্তি আছে, তার স্যালারি ধরে নিলাম যে 18,000 টাকা ছিল। এখন 18,000 টাকা যদি ওনার স্যালারি থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির যদি 50% অফ স্যালারি হয় তাহলে কিন্তু ওনার 9,000 টাকা পেনশন হওয়া উচিত। এই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে না, 9,000 টাকা হবে না, তার মিনিমাম পেনশন যেটা হবে সেটা কিন্তু 10,000 টাকা হবে, অর্থাৎ 10,000 টাকার নিচে কোনো ব্যক্তি পেনশন পাবেন না। আর 3 নম্বর হলো অ্যাসিওর ফ্যামিলি পেনশন। এই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে কোনো ব্যক্তি তার পেনশন চলাকালীন যদি তার মৃত্যু হয়, সেক্ষেত্রে তার যে পেনশন ছিল তার 60% তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার আছে তাকে দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেখা যায় যে 20,000 টাকা পেনশন পান, এখন 20,000 টাকা পেনশন পেতে পেতে সেই ব্যক্তি যদি কোনো কারণবশত মারা যায়, তাহলে 20,000-এর 60% অর্থাৎ 12,000 টাকা
তার ফ্যামিলিকে পেনশন হিসাবে দেওয়া হবে। এবার 4 নম্বর যে সুবিধাটি রয়েছে, এখানে দেখা যাবে কোনো ব্যক্তি ধরে নিলাম 40,000 টাকা পেনশন পাচ্ছেন, অর্থাৎ সেটা কিন্তু 40,000ই সারা জীবন পেয়ে যাবেন এমন কোনো কথা নেই। ধরে নিলাম সেই ব্যক্তি রিটায়ারমেন্টের পর আরো 30 বছর বেঁচে আছেন এবং সেই 30 বছরে দেখা যাবে একটা বিরাট অঙ্কের মূল্য বৃদ্ধি ঘটে যাবে। এর জন্য গভর্নমেন্ট বলছে এই মূল্য বৃদ্ধিকে অ্যাডজাস্ট করার জন্য তাকে কিন্তু ডিএও দেওয়া হবে এবং এই ডিএ ক্যালকুলেশন করা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। আর 5 নম্বর সুবিধা হলো লামসাম পেমেন্ট অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় একটা লামসাম অ্যামাউন্টও কিন্তু পেমেন্ট করা হবে। এবার এই পেমেন্টটা কিরকম ভাবে করা হবে ওটা কিন্তু একটু জটিল আছে। এখানে গভর্নমেন্ট যেই জিনিসটা বলছে, ওনার যে মান্থলি স্যালারি আছে তার 1/10 করতে হবে। এবার উনি যত বছর চাকরি করেছেন সেটাকে যদি 6 মাস দিয়ে ভাগ করা হয় তাহলে যেই সংখ্যাটা আমরা পাবো মান্থলি স্যালারিকে সেটা দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা লামসাম অ্যামাউন্ট হিসাবে পাবো। একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের। ধরে নিলাম কোনো একজন ব্যক্তি আছেন যার বেসিক আছে হলো 50,000 টাকা, এর সাথে সাথে তার ডিএ আছে 20,000 টাকা। এবার তার মান্থলি যে স্যালারি হচ্ছে সেটা 70,000 টাকা হচ্ছে। এবার এই 70,000-এর যদি 1/10 করা হয় অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, তাহলে কিন্তু হচ্ছে 7,000 টাকা। এইবার সেই ব্যক্তি দেখা গেল 25 বছর চাকরি করেছে, তাহলে 25 বছর যদি চাকরি করে তাহলে নাম্বার অফ 6 মান্থ যে পিরিয়ড হচ্ছে সেটা কিন্তু হচ্ছে 50, অর্থাৎ 25 বছর চাকরি করেছে, 1 বছরে 6 মাসের যে পিরিয়ড হয় সেটা 2 করে হয়। 25কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে হলো 50। তাহলে 7,000-কে 50 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 3.5 লাখ টাকা। এই 3.5 লাখ টাকা উনি কিন্তু লামসাম অ্যামাউন্ট হিসাবে পাবেন রিটায়ারমেন্টের সময়। এখানে গভর্নমেন্ট কিন্তু আরেকটা জিনিস বলছে যে উনি লামসাম অ্যামাউন্ট হিসাবে যেই টাকাটা পাবেন সেটা ওনার যে পেনশন আছে সেটাকে কোনোভাবে এফেক্ট করবেন না, ওই টাকাটা কিন্তু উনি এক্সট্রা পাবেন। এবার চলে আসি বেশ কিছু এফএকিউতে। অনেক ব্যক্তির মনে প্রশ্ন আসবে যে উনি এখন এনপিএস এ ইনভেস্ট করছেন, তাহলে যখন ইউপিএস চালু হয়ে যাবে তখন কি উনি ইউপিএস এর বেনিফিট নিতে পারবেন? এক্ষেত্রে বলবো যে কোনো এমপ্লয়ির কিন্তু পূর্ণ স্বাধীনতা থাকবে এনপিএস অথবা ইউপিএস এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেওয়ার। আপনার যেই স্কিমে গেলে মনে হয় আপনার জন্য লাভদায়ক আপনি সেই স্কিমেই কিন্তু যেতে পারেন। তবু গভর্নমেন্টের তরফ থেকে যেই জিনিসটা বলা হয়েছে যে 23 লক্ষ কর্মচারী যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা কিন্তু ডাইরেক্টলি এই স্কিমের দ্বারা উপকৃত হবে, অর্থাৎ ম্যাক্সিমাম লোক অ্যাটলিস্ট 99% লোকই কিন্তু ইউপিএস এর দ্বারা উপকৃত হবেন, অর্থাৎ ইউপিএস স্কিমে গেলেই তারা লাভবান হবেন। 2 নম্বর অনেকের প্রশ্ন আসতে পারে যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি এই স্কিম নিতে পারবে? দেখুন, আপনি যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি সেই স্টেট গভর্নমেন্ট যদি এই স্কিম অ্যাডপ্ট করে তাহলে কিন্তু তারা স্বেচ্ছায় করতে পারবেন। এখন স্বেচ্ছায় যদি তারা সেই স্কিম অ্যাডপ্ট করে সেক্ষেত্রে আপনি এই বেনিফিট কিন্তু পেতে পারেন, কিন্তু সেই স্টেট গভর্নমেন্ট যদি এই স্কিম না নেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এই বেনিফিট পাবেন না। এবার চলে আসি তাহলে এনপিএস আর ইউপিএস এর মধ্যে পার্থক্য কি হচ্ছে। এনপিএস কিন্তু অ্যাসিওর পেনশনের কথা বলতো না, এখানে ইউপিএস অ্যাসিওর পেনশনের কথা বলছে। এনপিএস মার্কেট লিঙ্ক ছিল, এক্ষেত্রে মার্কেট লিঙ্কের কোনো ব্যাপার নেই, আপনাকে অ্যাসিওর যে পেমেন্ট গভর্নমেন্ট বলেছে করবে সেই জিনিসটাই কিন্তু আপনি পাবেন। 3 নম্বর যেই জিনিসটা, এক্ষেত্রে এমপ্লয়ির কিন্তু একটা কন্ট্রিবিউশনের ব্যাপার থাকতো এনপিএস এর মধ্যে, এক্ষেত্রে ইউপিএস এ কোনো কন্ট্রিবিউশনের ব্যাপার থাকবে না। আর 4 নম্বর হলো ট্যাক্স বেনিফিট। ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে আমরা দেখতাম এনপিএস এ কেউ যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে তারা 80C-তে একটা বেনিফিট পেত, এছাড়া এমপ্লয়ার কন্ট্রিবিউশন হিসাবে 80CCD-2-তেও কিন্তু একটা বেনিফিট পেত। ইউপিএস যেহেতু কোনো কন্ট্রিবিউশনের ব্যাপারই নেই সেহেতু কোনো ধরনের কোনো ট্যাক্স বেনিফিট কিন্তু এক্ষেত্রে আপনারা পাবেন না। যদিও এক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে এখনো কোনো ধরনের কোনো ক্লারিফিকেশন আসেনি যে কোনো এমপ্লয়ি যদি চায় সেক্ষেত্রে ইউপিএস কি নিজে থেকে কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন করতে পারবে কি পারবে না। যদি এই ধরনের কোনো আগামী দিনের কোনো নোটিফিকেশন আসে সেক্ষেত্রে অবশ্যই একটা চান্স থাকছে যে ট্যাক্স বেনিফিটের, যদি সেই জিনিসটা না হয় তাহলে কিন্তু ট্যাক্স বেনিফিটের সেই ধরনের সম্ভাবনা নেই বলেই মনে হয়। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অল্প হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।